দিকে কে করতে দেখবে না করে না করে না আপনারা একটু সব বলতে পারে কেমন করে চলবে এর সাথে যোগ করলে ম্যাক্সিমাম +1 হতে পারে সবসময় অনেক জানা 3 এর সাথে 5 যোগ করলে 3 এক বিটের নাম্বার সংখ্যা এক ডিজিট 5 এক ডিজিট যোগ করলে 8 এক ডিজিটের সংখ্যা কিন্তু 5 এর সাথে 5 যোগ করলে 10 দুই ডিজিটের সংখ্যা সে ম্যাক্সিমাম 9 এর সাথে 9 দুটোই মিলে ম্যাক্সিমাম নাম্বার নেয় 18 এটা দুই ডিজিটের নাম্বার অতএব এটা দুই ডিজিটের বেশি করতে পারবে বাইনারি করতে অতএব এর সাথে n যোগ করলে আমাদের n+1 বিট নাম্বার n+1 আমি যেহেতু রেজিস্টার n বিটের তাহলে 1 কোথায় যাবে এখানে আমার একটা n বিটের রেজিস্টার আছে এখানে একটা n বিটের রেজিস্টার আছে যোগ করলাম এটা হচ্ছে একটা বিট এখানে চলে আসবে ডিসপ্লেটা কেন ঠিক আছে তবে আমি এখানে n বিট লিখতে পারি তাহলে এখানে আরেকটা ক্যারি অতএব যোগ করলে ক্যারি একটা থাকতেই পারে নাও থাকতে এবং যোগ হলে পরে এই ক্যারি নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই রেজাল্ট এটা যদি কারেক্ট কিনা বলতে চান কারেক্ট না হলে আমি জাস্ট ক্যারি 0 থাকলে 0 এই n+1 বিটের নাম্বার লিখবো বা এটা সমান n+1 বিটের নাম্বার লিখবো দিস রেজাল্ট ইজ দ্য কারেক্ট আমাকে কোনো মাথা ব্যথা কিন্তু মুশকিল হয়ে যায় যখন বিয়োগ করবো তখন কি হতে পারে তখন কিন্তু n-1 হতে পারে বিট কেন কারণ আমরা আগে বলেছি আমরা যখন বিয়োগ করছি তখন কি করছি এটা আমরা কমপ্লিমেন্ট নিচ্ছি তো কমপ্লিমেন্ট মানে n এর কমপ্লিমেন্ট যখন করবো 1 বা 2 যাই করে সেটাও তো n বিট নাম্বার হবে এটা কম তো কিছু হবে যদি কম হয় সেটা তো আমরা লিখবো তো n বিট এটা এটাও আরেকটা n বিট নাম্বার তখন আসলে আমরা করছি এখানে একটা যোগ তাহলে n+n সেটাও n বিট 1 হতে হবে এখন তার মানে সেখানেও একটা ক্যারি থাকবে এই ক্যারিটা হচ্ছে চিন্তা বিয়োগ করলে দেয়ার উইল অলওয়েজ বি এ ক্যারি ক্যারি যদি থাকে এখানে যেমন যোগ করলে বললাম যে ক্যারি থাকলে একটু চিন্তা যে রেজাল্টটা ঠিক আছে কিনা ক্যারি ছাড়া রেজাল্ট করলে এটা কারেক্ট হলো কি হলো না কিন্তু বিয়োগে যদি ক্যারি থাকে তাহলে ক্যারিটা চোখ বন্ধ করে ফেলে দেন দিস ইজ দ্য কারেক্ট রেজাল্ট ইট জাস্ট ডিসকার্ড দ্য ক্যারি দিস ইজ দ্য কারেক্ট রেজাল্ট আমি ডাইরেক্ট রেজাল্ট পেয়ে যাব যদি আমি টুস কমপ্লিমেন্ট যোগ করছি বাট দ্য রেজাল্ট উইল বি ডাইরেক্ট রেজাল্ট ক্যারি থাকলে আর যদি ক্যারি না থাকে তখন একটু চিন্তা বিষয় ক্যারি না থাকা মানে হচ্ছে এটা যে ভুল রেজাল্ট তা না কিন্তু এটা সরাসরি আপনাকে রেজাল্ট দিচ্ছে না এটা দিচ্ছে ইনকমপ্লিমেন্ট এখানে যা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টেড ভ্যালু অফ ইউর এক্সাক্ট রেজাল্ট অতএব এটাকে যদি আপনি কমপ্লিমেন্ট নেন তাহলে রেজাল্ট পাবেন এবং সেটা হবে ডেফিনেটলি ক্যারি না থাকার কারণে মাইনাস অতএব ক্যারিটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট এটা এখানে ইফেক্ট অফ ক্যারি বিস্তারিত ওইখানে দেওয়া আছে 99 পড়ে নেবেন ক্যারি না থাকাটাই হচ্ছে বিয়োগের জন্য চিন্তার বিষয় বিয়োগ করলেন ক্যারি পেলেন না ওইটা একটু চিন্তার বিষয় কারণ তখন যেটা পাচ্ছেন you cannot tell that this is the result directly this is result but not direct result it is an indirect result এটাকে আবার কমপ্লিমেন্ট দিলে আপনি রেজাল্ট খুঁজে পাবেন এবং যেহেতু এমএসবি একটা 1 দেখতে পাবেন তাহলে ডিসিশন আর যদি ক্যারি থাকে তাহলে এই রেজাল্ট ইজ এ ডাইরেক্ট there is no need for any complication ঠিক আছে the carry flag এই জন্য আমাদের ইম্পর্টেন্ট এখন চলে আসি আমি যে আমরা যে মাইক্রোপ্রসেসর পড়েছিলাম সেখানে আমরা কি দেখতেছি এখানে ক্যারি দেখেন ইফেক্ট অফ ক্যারি বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া আছে বিভিন্ন অপারেশনের উপরে যে এইখানে অপারেশনগুলোর জন্য ক্যারি থাকলে কি বোঝাবে না থাকলে কি বোঝাবে এটা দেওয়া আছে পরে আরো একটা
করে আমি আগে দেখেছি মাইক্রোপ্রসেসর আছে, সেখানে একটা এলইউ আছে, কিছু রেজিস্টার আছে, কন্ট্রোল ইউনিট আছে, আর সাথে যেটা দেখিয়েছিলাম স্ট্যাটাস প্লাগ দেখিয়েছিলাম অনেকগুলো x6 এর অনেকগুলো কয়টা মনে নাই এখন আমার 8টাই সম্ভবত স্ট্যাটাস প্লাগ দেখিয়েছি। স্ট্যাটাস প্লাগের ভিতরে খুব কমন স্ট্যাটাস প্লাগ যেগুলো সেইগুলো আমরা কিভাবে তৈরি করি সেইটাই ক্লাসে দেখব। কারণ আপনাদের ALU যেটা তৈরি করবেন, ডিজাইন করবেন, কারণ আপনাদের স্ট্যাটাস প্লাগ তৈরি করার কথা আমি দেখি না, আমাকে কোর্স স্যার কি দিয়েছে, স্ট্যাটাস প্লাগ দিয়েছে। তো এই স্ট্যাটাস প্লাগগুলো আমাদের তৈরি করতে হবে। আমি কিভাবে আমরা স্ট্যাটাস প্লাগ আগে আমরা দেখলাম যে ক্যারি কেন, বাকিগুলো আমরা দেখব। মোস্ট কমন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জিরো প্লাগ, মাইক্রোপ্রসেসরে যেটা করছেন, সাইন প্লাগ, ক্যারি প্লাগ, এটা হচ্ছে ওভারফ্লো প্লাগ। এই চারটে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। বাকি যেগুলো ছিল এগুলোও জানি রাখি, বাট লেস ইম্পর্টেন্ট। আমরা যেখানে একটা এলইউ বানালে এই চারটে জিনিসের দিকে বেশি নজর দিই, এগুলো আমাদের খুব দরকার। কেন দরকার? খুব সিম্পল। মাইক্রোপ্রসেসরে বলেছে যে এই দিক থেকে শুরু করে ক্যারি, এখন আমরা আলোচনা করলাম যে ক্যারি কেন ইম্পর্টেন্ট, ক্যারি ফ্ল্যাগ আমাকে কি হেল্প করে। ক্যারি ফ্ল্যাগ যদি থাকে তাহলে আমি বুঝবো যে একটা ক্যারি আছে, আর ক্যারি থাকলে তার মানে কি সেটা এখানে দেখলাম যোগ হতে পারে, তার মানে একরকম, বিয়োগ অপারেশন যদি করি তাহলে তার মানে একরকম। এখানে মানে দ্য রেজাল্ট which is given here is directly the result, ক্যারি না থাকা মানে এই রেজাল্ট ডাইরেক্ট না, আমাকে কমপ্লিমেন্ট নিয়ে রেজাল্ট খুঁজে বের করতে হবে। সো ক্যারি ফ্ল্যাগ ইজ ইম্পর্টেন্ট। ক্যারি ফ্ল্যাগ আমরা তৈরি করব কি করে? খুব সিম্পল, কোনো কাজ করতে হয় না। আমাদের ALU এর যে লাস্ট ক্যারি আউট হবে, দ্যাট ইজ দ্য লাস্ট ক্যারি আউট, সরাসরি আপনি একটা ফ্লিপ ফ্লপে লাগিয়ে দেবেন। এই ফ্লিপ ফ্লপটা লাস্ট ক্যারি আউট যদি 0 থাকে এটা 0 হবে, তার মানে নো ক্যারি। লাস্ট ক্যারি আউট যদি 1 হয় এটা 1 হবে, দ্যাট ইজ ইট। অর্থাৎ ক্যারি তৈরি করা বা বোঝা খুব সহজ। আমরা ক্যারিটা ডাইরেক্টলি পেয়ে যাই। এখানে যেমন দেখাচ্ছে যে সি আউট একটা 8 বিটের ALU, তাহলে ওইখান থেকে যে লাস্ট সি আউট হবে সেটা নিয়ে আসলে ক্যারি ফ্ল্যাগ। তারপরের ফ্ল্যাগটা হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ কি করে? ALU তে যে ভ্যালুটা আছে তার সাইন ইন্ডিকেট করে, যেটা পজিটিভ না নেগেটিভ। আর একটা নাম্বারের সাইন আমরা কোথা থেকে পাই? MSB। তাহলে এই যে আমার আউটপুট আছে 8 বিট, এই আউটপুটের MSB নিয়ে এসে সরাসরি একটা ফ্লিপ ফ্লপে লাগিয়ে দেন। MSB যদি 0 হয় তার মানে ALU এর যে ভ্যালুটা আছে দ্যাট ইজ এ পজিটিভ ভ্যালু। এটা যদি 1 হয় ALU এর যে ভ্যালু আছে দিস ইজ এ নেগেটিভ ভ্যালু এন্ড ইট ইজ রিপ্রেজেন্টেড ইন চুজ কাউন্ট। তো সাইন ফ্ল্যাগ তৈরি করার জন্য আমার আলাদা কিছু লাগবে না, আমি জাস্ট MSB-টা নিয়ে এসে এখানে কানেক্ট করব। সেটা 8 বিট হোক, 4 বিট হোক, যাই হোক, MSB অলওয়েজ ইন্ডিকেটস দ্য সাইন। তারপর আছে জেড ফ্ল্যাগ। জেড ফ্ল্যাগ হচ্ছে জিরোটা আমাদের কাছে দরকারি কেন? জিরোটা দরকারি এই কারণে যে আমরা অনেক সময় ALU তে আফটার এ সার্টেন অপারেশন, যোগ বা বিয়োগ যাই করে না, আফটার সার্টেন অপারেশন ALU এর ভ্যালুটা 0 আছে কি না এটা আমাদের একটু দেখার দরকার। কেন দেখার দরকার? অনেক কারণে। প্রথমত ধরেন যে আপনি A আর B বিয়োগ করলেন, বিয়োগ করে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টকে দিয়ে C কে ভাগ করার চেষ্টা করছে। এখন A মাইনাস B যদি 0 হয় তাহলে C কে 0 দিয়ে ভাগ করার চেষ্টা করলে কি হবে? আমরা এখন জানি না 0 দিয়ে ভাগ করলে কি হয়। এখন শেষে আমরা A নিয়ে বহু থিওরি যাই, বহু ঝগড়াঝাটি করে, কিন্তু সমাধান কিছু হয় না। তো এখানে তাহলে হচ্ছে যে আপনি যদি এরকম একটা অপারেশন করে কন্টিনিউ করেন, একটা প্রোগ্রামের মাঝখানে এরকম একটা থেকে দিয়ে C কে দিয়ে ভাগ করছেন, বাট C বিকামস 0 সাম হয়, তখন আপনার পুরো প্রোগ্রাম ওয়েস্টে চলবে। তো এইটাকে বোঝার জন্য আমাদের অনেক সময় দরকার হয় যে আফটার সাম অপারেশন আমরা বোঝার চেষ্টা করি ওইটার রেজাল্ট যোগ বা বিয়োগ যাই করি না কেন
খুব সহজ, আমাদের এই প্রত্যেকটা বিট যদি 0 হয় তাহলে তো রেজাল্ট 0। তো এটা দেখেন একটা নিচে প্রত্যেকটা বিট একটা নট গেটের ভিতর দিয়ে পাস করেছে। তো নট গেটের আউটপুট কি হবে? প্রত্যেকটা বিট যদি 0 হয় নট গেটের আউটপুট হবে 1। প্রত্যেকটা বিট 0 হলে 1, তাহলে Z1 হবে। এই Z1 হওয়া মানে হচ্ছে there is a 0 in the accumulator বা in the A। আমরা 0 পাচ্ছি ALU তে, আমাদের ভ্যালুটা যে রেজাল্টটা পেলাম এটা টেক্সট ভ্যালু ইজ রেজাল্ট 0 অর নট। এটা আমরা কিভাবে ঠিক করব? আমরা জানি প্রত্যেকটা বিট 0 হলে পরে যদি ভ্যালু 0 বলতে চাই তার মানে ALU প্রত্যেকটা বিট মাস্ট বি 0। এই যে আমরা এটা নট করতে পারি কি? এটা একটা সিম্পল নট গেট। নট গেটের সব ইনপুট যদি 0 হয় তাহলে তার আউটপুট 1 হবে। এনি বিট যদি 1 থাকে আউটপুট কি 1 হবে? আউটপুট 0। তার মানে আমার ফ্লপ তখন 0। এইটা নিয়ে আমি সরাসরি এই ফ্লপগুলো হচ্ছে সব এক একটা ফ্লিপ ফ্লপ, আলাদা আলাদা। আমি একসাথে দাগ দিয়ে দেখাচ্ছি। আমি এটাকে পুরোটাকে একটা রেজিস্টার বলছি, স্ট্যাটাস রেজিস্টার বা ফ্ল্যাগ রেজিস্টার বলছি, কিন্তু এরা হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ফ্লিপ ফ্লপ। অর্থাৎ এইটা নিয়ে আমি ফ্লিপ ফ্লপ লাগিয়ে দিচ্ছি। এটা 0 হলে ফ্লিপ ফ্লপ 0 দেখাবে, এটা 1 হলে ফ্লিপ ফ্লপ 1। তো ফ্লিপ ফ্লপ যদি 1 দেখায়, জেড ফ্লপ যদি 1 হয় তার মানে হচ্ছে ALU ভ্যালু ইজ 0। তখন আমি ডিসিশন নিতে পারবো যে এই 0 নিয়ে আমি ফার্দার অপারেশনে যাবো কি যাব। অর্থাৎ এটা আমার জানা দরকার। এবং আমরা সাধারণত আপনি করেন না, মাইক্রোপ্রসেসর করে, ওই যে আমরা ডেডিকেটেড ইন্টারভাল দেখে এসেছিলাম ডিভাইডেড বাই 0 ইন্টারভাল। অর্থাৎ যখন আপনি ডিভাইডেড বাই 0 করেন ALU 0 হয় আর তারপর আপনি ডিভাইড অপারেশন করতে চান, অটোমেটিক্যালি মাইক্রোপ্রসেসর একটা ফ্ল্যাগ রাইজ করবে যেরকম হচ্ছে করতে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ 0 নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নাই, কিন্তু 0 আমি এইভাবে যদি একটা কানেকশন দিই, অল বিট পাসিং থ্রু এ নট গেট, আর তার আউটপুট আমি একটা ফ্লিপ ফ্লপে দিয়ে রাখি, তাহলে এই ফ্লিপ ফ্লপ আমাকে দেখিয়ে দেবে যে ওয়েদার দ্য রেজাল্ট ইজ 0 অর নট। এটা হচ্ছে একটা জিনিস, একটা বিপদ থেকে আমাদের হবে। আরো একটা ভালো কাজে আমরা ব্যবহার করি এই নলেজটা। আপনারা প্রোগ্রামে প্রায় লিখে থাকেন if a greater than b অথবা if a less than b অথবা if a equal to b, এরকম কন্ডিশন আমরা প্রায় দিয়ে থাকি। প্রোগ্রাম লিখতে গেলে এরকম কন্ডিশন আছে। এখন এই কন্ডিশন কিভাবে কম্পিউটার যাচাই করে, কিভাবে বুঝে যে এ নিচে ছোট না বড়? আপনাকে যদি লিখে দেখায় আপনাকে চোখে দেখে বলবো স্যার এটা দেখা যাচ্ছে বড়। কম্পিউটার কি এরকম তাকিয়ে দেখতে পারবে? কম্পিউটার লিখে কাছে করতে জানবে যে a মাইনাস বি করলে তার রেজাল্ট আসে দেখবে। রেজাল্টটা কি? এই a মাইনাস বি করেছে, আমরা ধরে নিই ফর এক্সাম্পল a ওয়াজ গ্রেটার দ্যান b, তাহলে a মাইনাস বি করলে আমার এই ফ্লপগুলোর কি অবস্থা হবে? 0 ফ্লপ কি হবে? আচ্ছা, হ্যাঁ, নট ইকুয়াল টু 0 ফ্লপ তো 0 হবে না। আর সাইন ফ্লপ এই দুটা নলের দিকে তাকালে আমি এখন বুঝে বলছি যে এই আমার এত কিছু মেলানোর দরকার নেই। প্রথমটা 1 না 5, কে বড় কে ছোট, 10 ডিজিটের এক নাম্বার দিয়েছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি মিলাচ্ছি। সাইন প্লাস 0 হয় না? হ্যাঁ, সাইন প্লাস 0 সাইন সাইন প্লাস 0 হয় না? ও আচ্ছা, হ্যাঁ, আমি যদি দেখলাম সাইন প্লাস পজিটিভ সেটা 0 হবে। আপনি যদি প্লাসের বাইনারিতে লিখেন তাহলে এস ইকুয়াল টু, ঠিক আছে? আমি এই দুইটা প্লাস দেখে বলে দিতে পারি যে এই বি চেয়ে ছোট না বড়। পুরোটাই যদি এ ছোট হয় তাহলে কি হবে? তখনও এটা আছে কিন্তু এটা এখন 1 হবে। 0 ফ্ল্যাগ আবার 1 কখনো যখন হচ্ছে 0 হবে না, 0 হলে যে ফ্ল্যাগ 1 হয় না। 0 হলে প্লাস রেজাল্ট 0 হলে মানে 0 ফ্ল্যাগটা 1, মানে 0 ফ্ল্যাগ 0 গ্রেটার হলে তাহলে 0 প্লাস 1 হচ্ছে কি? 0 ফার্স্ট
এইটা আমি অনেক সময় বলি কোশ্চেন আছে, এখন তো আর এইসব সিস্টেমেটিক্যালি আপনাদের ক্লাস নিতে পারছি না, আসলে কোশ্চেনটা হচ্ছে whether the value in accumulator is 0, আপনি উত্তর কি দেবেন? yes মানে হচ্ছে 1, no মানে হচ্ছে 0। তাহলে অ্যাকুমুলেটরের ভ্যালু যখন 0 না বলছেন আপনি, তখন তো ও 0 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, মানে অ্যাকুমুলেটরের ভ্যালু ইজ অ্যাকুমুলেটরের সবগুলো কোশ্চেনটা ওইভাবে প্রেস করবেন, whether the value in accumulator is 0 or not। তাহলে স্যার এই যদি d থেকে বড় হয় তাহলে 0 ফ্ল্যাগের ভ্যালুটা 0 হওয়ার কথা না, তাহলে তো 0 না। ও তাই সেটা তাহলে দেখতে হবে বুঝেছি কিনা। যদি a বড় হয় তাহলে 0 flag is equal to 0। আচ্ছা নাও কি করব? 0 flag সাম ভ্যালু আছে, কারণ 0 নাই। 0 flag is মানে সরি অ্যাকুমুলেটরে সাম ভ্যালু আছে, অতএব ফ্ল্যাগ তখন 0। ঠিক আছে, তো এই ফ্ল্যাগ দেখে আমরা জেড এবং এস ফ্ল্যাগ দেখে আমরা এ নিচে বড় না ছোট না সমান, যদি এ সমান হয় তাহলে তখন কি হবে? বিয়োগফল 0, তখন 0 ফ্ল্যাগ আমাদের বলে দিচ্ছে 1 হচ্ছে। আমি 0 ফ্ল্যাগ সাইন ফ্ল্যাগের দিকে না তাকালেও 0 ফ্ল্যাগ দেখে আমি বলে দিচ্ছে যে দুজনের সমান। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এই ফ্ল্যাগগুলো ইম্পর্টেন্ট সেখানে, যে সাইন ফ্ল্যাগ, 0 ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ, এগুলো আমরা এইভাবে বিভিন্ন কাজে বিভিন্ন ডিসিশনে ব্যবহার করতে পারি, যেটা আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শেখানোর সময় রাশিদ স্যার শিখিয়েছেন। আমরা যখন জাম্প করি কন্ডিশনাল, জাম্প নট 0, জাম্প 0, জাম্প ক্যারি, জাম্প নট ক্যারি, জাম্প গ্রেটার মানে পজিটিভ, জাম্প নেগেটিভ ইত্যাদি ইত্যাদি, এগুলো এই এখান থেকে এসেছে, যে আমরা ফ্ল্যাগ দিকে জাম্প করতে পারি ডিসিশন। তো এই তিনটা মোটামুটি ক্লিয়ার আশা করছি। লাস্ট যেটা আছে বি, ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো একটা ইম্পর্টেন্ট। আমি এই যে বললাম n প্লাস n যোগ করে n প্লাস 1 হলো, এটা কিন্তু রেজাল্ট ভুল না, কিন্তু অনেক সময় আমাদের আছে n প্লাস n যোগ করব কিন্তু রেজাল্ট উইল বি n থাকছে রেজাল্ট, বাট ইট ইজ স্টিল নট, বা n প্লাস 1 হচ্ছে বাট দ্য রেজাল্ট ইজ নট কারেক্ট। এখানে n প্লাস 1 হয়েছে কিন্তু এই রেজাল্টটাকে আমি কারেক্ট করে দাবি করছি। বিয়োগ করলাম n প্লাস 1 বিট হলো, কিন্তু তারপরে এইটাকে আমি কারেক্ট দাবি করছি। আমি এই ক্যারিটা দেখে ডিসিশন নিচ্ছি যে রেজাল্ট ইজ কারেক্ট অর হোয়াট মডিফিকেশন ইজ টু বি ডান। কিন্তু এমন কিছু কন্ডিশন আছে যেখানে আমার n প্লাস 1 রেজাল্টই আসবে, কিন্তু সেই রেজাল্ট ইজ টোটালি রং, সেটাকে আমি কোনোভাবেই কারেক্ট করছি। তো সিম্পল একটা উদাহরণ যদি দেখাই, বইতে দেখানো আছে, কোথায় আছে কিনা। আমি যে কথাগুলো বললাম সেখানে আছে, যেখানে যে জেড আর সির উপরে নির্ভর করে এ গ্রেটার দ্যান বি ইকুয়াল টু বি ইত্যাদি ডিসিশন নিচ্ছে তারা, ওই ডিসিশনগুলো আমরা ওভারঅল প্রোগ্রাম ওভারফ্লো ফ্ল্যাগের যেটা ভুল আছে সেটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। চার বিটি দিই, আনসাইন নাম্বার যদি হয়, এটা হচ্ছে কত আমার, এর সাথে আমি যদি 1 যোগ করি, এখানে আমার হওয়া উচিত 16, কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি 0 0 0 0। আগে বলছিলাম যে এই রেজাল্টটা এখন এইটার সময় আমার রেজাল্ট কিন্তু ঠিক আছে, ক্যারিয়ার দিতে দিলে এটা কিন্তু এখন যদি আমি একটা সাইন টুস কমপ্লিমেন্টে আছে, তাহলে এইটা তো এখন কত, এটা তো এখন 15 হবে না,
এটা হচ্ছে সাইন বিট, তাহলে এটা হচ্ছে কত? 7 টুস কমপ্লিমেন্টে আছে, তার সাথে আমি যোগ করি, যোগ কত? বাইনারি যোগ তো ঠিকই আছে। এইটা একটা নেগেটিভ নাম্বার ছিল, তার সাথে আমি একটা পজিটিভ নাম্বার যোগ করেছি। রেজাল্ট আমি যদি এখন এই 4 বিট দেখি, এটা কি নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার? মাইট বি, এটা একটা হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা অনেক সময় পাবো যে পজিটিভ উপরেটা যদি আমি একটা পজিটিভ নাম্বার দিই, কত দেব? পজিটিভ নাম্বার, এইটা পজিটিভ নাম্বার দিলাম, এটা হচ্ছে আমার 7, আর এখানে একই থাকবে। আমি এখন যদি যোগ করি এইটা নো ক্যারি, এখানে মাত্র 1, তাই তো? তো এইটা হচ্ছে আমার একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার, দুটো নাম্বারকে যোগ করার পর আমি যেটা পাচ্ছি সেটা কি নাম্বার? নতুন ম্যাথমেটিক্স, পজিটিভের সাথে পজিটিভ যোগ করলে পরে নেগেটিভ হয়ে যাবে। এইটা হচ্ছে ওভারফ্লো। এই রেজাল্ট কোনোভাবেই আপনি ঠিক করতে পারবেন না। এটাকে আমরা বলি ওভারফ্লো। ওটা এক্সাম্পলও দিতে পারি, নেগেটিভের সাথে নেগেটিভ যোগ করলে পজিটিভ নাম্বার, নেগেটিভ আর নেগেটিভ যোগ করে তো পজিটিভ হয় না, গুণ করলে পজিটিভ বানাতে পারে, সে ছোটবেলায় শিখছে, যোগ করে পজিটিভ বানানো শিখছে। So this is known as the overflow. কারণটা কি? কারণ হচ্ছে সেটা আমি যখন এটাকে একটা সাইন নাম্বার হচ্ছে, টুস কমপ্লিমেন্ট নাম্বার, সাইন হচ্ছে, সাইন আছে, এনএসটা হচ্ছে একটা সাইন বিট, তাহলে ভ্যালুটা আছে এখানে 4 বিট আমি দেখাচ্ছি আপনাকে, কিন্তু এইটা যখন আমি সাইন বিটের জন্য আলাদা করে ফেলছি, আপনার ভ্যালু থাকছে কয় বিটে? 3 বিটে। এখন এই 7 আর 1 যোগ করলে 8 হয়, 8 কি আপনি 3 বিটে লিখতে পারেন? 8 লিখতে আমার 4 বিট লাগবে, তার মানে এইখানে আমার একটা 3 বিটে কোনো ভ্যালু আছে মানে স্টোর করা সম্ভব না, এটা ওভারফ্লো হয়ে গেছে। এখানে একটা বলতে পারেন এটা যদি আমার ভ্যালু হয় তাহলে এটা হচ্ছে ক্যারি বলতে পারি না, কিন্তু এই ক্যারি তো আসল ক্যারি না, এটা তো আমার নর্মাল বিটের অংশ। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এন ওভারফ্লো, এটাকে আমরা বলি ওভারফ্লো। এটা পজিটিভ পজিটিভ যোগ করে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ যোগ করে পজিটিভ, পজিটিভ নেগেটিভ যোগ করেও আমরা দেখাতে পারি, কিন্তু একটু কি বলে এক্সাম্পল চিন্তা করতে হবে, একটু সময় লাগবে, কিন্তু এটা হচ্ছে সিম্পল এক্সাম্পল যে আমি এই দুটো পজিটিভ যোগ করে নেগেটিভ করব, তো এইটাকে আমরা বলি ওভারফ্লো। এখন ওভারফ্লো আমরা ডিটেক্ট করি কিভাবে? এখানে আপনাদের ম্যানুয়াল বইতে যেটা দেখানো আছে, তাই ছিল ছবি আমার, এইখানে ম্যানুয়াল বইতে যেটা দেখানো আছে আমাকে, এছাড়াও দিন আপনাদের বক্সের কাছ থেকে শিখছিলাম, এটা ম্যানুয়াল বই পড়ে এই বুদ্ধি জানতাম এতদিন। তারপর এক ব্যাচ নিয়ে আসলো ওভারফ্লো প্ল্যানভাবে, প্রথমত ঝাড়িয়ে দিতে গেলাম, তারপরে দেখলাম যে যখন বললো যে না স্যার হয়, আমি হিসাব নিকাশ করে দেখলাম যে আসলেই হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা কিভাবে বের করি? ফাইনাল যে সি আউট হচ্ছে আর তার আগের বিটের সি আউট, আমরা এইখান থেকে যে এন বিট নিলাম, এইখান থেকে এইখানে যে সি আউট যাচ্ছে আর এইখান থেকে এইখানে, এটা হচ্ছে আমার ফাইনাল সি আউট, আর এইটা হচ্ছে আমার সি আউট -1 আগের বিটের সি আউট। এই দুটা সি আউটকে যদি আমি এক্সট্রাক্ট করি তাহলে আমার রেজাল্ট যেটা সেটা বলে দেবে যে ওভারফ্লো হচ্ছে কি। এখান থেকে যদি ক্যারি আসে এবং ক্যারি বেরিয়ে যায়, নো প্রবলেম। ক্যারি আসেনি, ক্যারি বেরোচ্ছেও না, 0 0 এক্সট্রা করলে 0 থাকবে, তাহলে ওভারফ্লো থাকে 0। এসছে ক্যারি 1, ক্যারি বেরিয়েও গেছে 1,
দুটো ওয়ানকে হিসাব করলে 0, নো প্রবলেম, নো ওভারফ্লো। কিন্তু ক্যারি আসছে কিন্তু ক্যারি বেরোচ্ছে না, অথবা ক্যারি আসেনি কিন্তু ক্যারি বেরিয়ে গেছে। দ্যাট ইজ দ্য 0 1 যখন হিসাব করবে 1 হ্যাঁ, এমএসবি থেকে যা ফাইনালি বেরিয়ে যাচ্ছে সেটা কোনটার আগে, এই দুটা এখানে দেখেন কেন করে, এখানে 1 0 না, এদিক থেকে 1 আপনার হাতে ছিল, সেই 1 যোগ করে 0 হয়েছে, তার মানে এখান থেকে একটা ক্যারি এখানে গেছে, সেই ক্যারিটা আমি লিখে ফেললাম, তাহলে আমার এখান থেকে কত ক্যারি বেরিয়েছে, তাহলে ক্যারি আসলো কিন্তু বেরোলো, ওভারফ্লো হয়ে যাচ্ছে 0 আর 1 হিসাব করলে 1, সো ওভারফ্লো লাগে 1। এক্সাম্পল প্রচুর বানাতে পারবো, বললাম যে যেখানে এইটাই নিয়ম যে ক্যারি আসছে ক্যারি বেরোচ্ছে না, অথবা ক্যারি আসেনি সে নিজে একটা ক্যারি বের করে দিচ্ছে, অতএব এটাই হচ্ছে প্রবলেম। আপনাকে কিছু দিলাম, আপনি পাশের জনকে দিলেন না, খেয়ে ফেললেন, এটাও প্রবলেম। আবার আমি কিছু দিন নিয়ে আপনি নিজের পকেট থেকে বের করে ওকে দিলাম যে খাই 400 টাকা, এটাও প্রবলেম। যদিও আগে কি বলে কমান্ডেন্ট স্যার আপনাদের চিঠিয়ে গেছে, ক্লাসরুমে বক্স দিয়ে গেছে, হ্যাঁ, তো এটাই হচ্ছে যে ওভারফ্লো আমরা এইভাবে ঠিক করতে পারি, ঠিক আছে। তো এই ওভারফ্লোটা আমাদের ইম্পর্টেন্ট এই জন্য, কারণ বললাম যে এই যে রেজাল্ট হচ্ছে নেগেটিভ নেগেটিভ দিয়ে আপনি পজিটিভ পেলাম, বা পজিটিভ পজিটিভ দিয়ে নেগেটিভ পেলাম, এবং ফার্দার অপারেশন যা করবেন সবই তো গোলমেলে হয়ে যাবে। সো ওভারফ্লো আমাদের চেক করতে হয়, এবং আবারও আপনি যখন এইগুলো বানাবেন আপনাকে এরকম ফ্ল্যাগ তৈরি করতে হবে। মাইক্রোপ্রসেসর যখন বানিয়েছে 8086 তারা কিন্তু নিজেরা এটা টেক কেয়ার করেছে, ওখানে ওরকম একটা প্রি ডিফাইন ইন্টারাপ্ট ছিল, ওভারফ্লো ইন্টারাপ্ট। আচ্ছা, ওভারফ্লো হলে সে সরাসরি আপনাকে খবর দিত যে ওভারফ্লো হয়ে গেছে, সে জাস্ট খবরটাই দেবে, বাকি আপনার রেসপন্সিবিলিটি যে ওভারফ্লো হলে আপনি কি করবেন, এখন ব্যস্ত হয়ে সব খোঁজ খবর শুরু করবেন নাকি ঘুমাতেই থাকবেন, ইট ইজ আপ টু ইউ। কিন্তু প্রসেসর আপনাকে জানাবে যে দেয়া আছে। ওকে, এই ফ্ল্যাগগুলো আমরা দেখলাম কিভাবে তৈরি করতে পারি। এখানে দেখেন সবগুলো ফ্ল্যাগ 0 এবং সাইন, সরি 0 না, ক্যারি এবং সাইন ফ্ল্যাগ ডাইরেক্টলি আপনি পেয়ে যাচ্ছেন রেজাল্ট থেকে। এমএসবি লাগিয়ে দেন, সাইন হয়ে গেছে, সি আউট লাগিয়ে দেন, ক্যারি হয়ে যাচ্ছে। 0 ফ্ল্যাগের জন্য সবগুলা বিট নিয়ে এসে নন বিটের ভিতরে পাস করে দেন, 0 ফ্ল্যাগ তৈরি হয়ে যাচ্ছে। ওভারফ্লোর জন্য এইখানে আপনাদের যেটা দরকার, এবং এইটা হচ্ছে আপনাদের ট্রিকি কাজ, আপনাদের প্রবলেম যেটা দেওয়া হচ্ছে সেটা হিসাব করতে হবে। এখানে যখন তারা 8 বিটের একটা ALU সরাসরি ব্যবহার করেছে, আপনি যদি 8 বিটের ALU ব্যবহার করেন তাহলে এই চিপে কি আছে, এই একটা সিটি দিচ্ছেন আপনি, এ দিচ্ছেন, বি দিচ্ছেন, এটা 8 বিটের ডাটা, এটা 8 বিটের ডাটা, এটা 1 বিটের ডাটা। এখান থেকে আপনি পাচ্ছেন 8 বিটের সামেশন, আর এখান থেকে পাচ্ছেন 1 বিটের ক্যারি আউট। বাকি ক্যারিগুলো কি হচ্ছে, ভিতরে ভিতরে প্রোপাগেট হচ্ছে, ওই ক্যারিগুলোকে আপনি হাতে ধরতে পারবেন। তো আমি তো বললাম যে আমার ক্যারি বানানোর জন্য লাগবে কোনটা, এইটা যেমন লাগবে এর ঠিক আগে ক্যারিটাও আমার হাতে লাগবে, তাই আমি যদি আপনাকে এক্সপোর্ট করে ওভারফ্লো হয়েছে কিনা আমি বুঝতে পারছি। অতএব আপনি যখন এই ডিজাইন করতে যাবেন তখন আপনি এইরকম একটা রেডিমেড অ্যাডার যদি ব্যবহার করেন তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ বানানো আপনার জন্য অলমোস্ট ইম্পসিবল। আপনাকে ওইখানে বসে থাকতে হবে যে আমি আগের ক্যারি আউটটা কীভাবে একটা সিম্পল হচ্ছে যে আপনি আলাদা আলাদা 1 বিট অ্যাডার যদি ব্যবহার করতেন, সিম্পল অ্যাডার, তাহলে সবগুলো ক্যারি আপনার হাতে থাকে। কিন্তু মুশকিলের কথা হচ্ছে যে কাগজে কলমে সিঙ্গেল বিট অ্যাডারের অস্তিত্ব আছে, ডাটা বুক খুলতে পারে, সিঙ্গেল বিট অ্যাডার পাওয়া যায় না, বাজারে খুঁজতে পাওয়া যায় না। ওই আগেকার যুগে হয়তো ছিল, এখন নাই, আপনার ল্যাবেও নাই, সিঙ্গেল বিট অ্যাডার চান বলতে নাই, খুব কম দিলে পারে ফোর বিট অ্যাডার। ঠিক আছে, তাহলে আপনাকে এই জিনিসটা চিন্তা করে বের করতে হবে যে কীভাবে আমি আগের এই কন্টেন্টটা, আগের ক্যারিটা আপনি কারণ সেটা না পেলে আপনি বানানো টাকা।
তাপবিধি বললাম যে আপনাদের গভর্নমেন্ট একটা বুদ্ধি দিয়ে গেছিল, সেটা করলে পারে সম্ভব, কিন্তু সেটাও আপনাদের খুঁজে বের করতে হবে যে কীভাবে এটা সম্ভব। ওকে, তো আজকে ক্লাসে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। বাকি যেভাবে নেক্সারের মিটিংয়ে বসতে হবে, আস্তে আস্তে গেলে নেক্সার বুঝতে পারবে না যে ক্লাস বাকি দিয়েছে। ওকে, কোনো কোশ্চেন? নেক্সট ক্লাস থেকে আমরা কন্ট্রোলিং ডিজাইন করবো। ম্যানুফ্যাকচারিং চ্যাপ্টার ক্লাসে পাবেন, কেউ দেখে শুনে আসতে পারেন। নেক্সট ক্লাসে আমরা আশা করছি আপনি কন্ট্রোলিং ডিজাইন